গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব বুদ্ধদেব গুহের লেখা উপন্যাস খেলা যখন, পর্ব ৫। তবু এও সত্য যে মা বাবাকে দুঃখ দেবার ইচ্ছে আমার কখনোই ছিল না। তাই সেদিন অভিজিৎদের বাড়ি যাবার সময় বারবার রুমার কথা মনে হচ্ছিল। রুমাকে আমার মা ও বাবা দুজনেই দেখেছেন। ওরা রুমার পরিবারের কথাও জানেন। তাই ভাবছিলাম মনে মনে বুলবুলিকে উড়িয়ে দিয়ে যদি রুমাকে মনের আরো কাছে আনি তাহলে হয়তো মা বাবা খুশি হবেন। কিন্তু তাও কি হবেন? রুমাকে দেখার আগে মা রুমার কথা শুনেছিলেন আমার কাছে। মাকে নিয়ে একদিন নিউ মার্কেটে গিয়েছিলাম। সেদিন সেখানে রুমা ও রুমার মার সঙ্গে দেখা হয়ে গেছিল। আলাপ করে দিয়েছিলাম মার সঙ্গে। ওরা চলে যেতে মা বলেছিলেন, মেয়েটা ভারী সুন্দর তো, ওর বাবার নাম কি? বাবার নাম বলতে মা বলেছিলেন, ওমা, ভদ্রলোক তো প্রচন্ড হুইস্কি খান, ক্যালকাটা ক্লাবে ওকে সকলে চেনে, তোর বাবাও চেনেন। তারপরে মা বললেন, তুমি যা ক্যাবলা দেখো, বেশি মাখামাখি করো না। মা এই মাখামাখি বলতে কি বোঝাতেন জানি না, কিন্তু মার বোধ হয় ধারণা ছিল পৃথিবীর তাবৎ সুন্দরী গুণবতী মেয়েই তার অপগণ্ড ছেলের সঙ্গে মাখামাখি করবার জন্য মুখিয়ে আছে। জানি না, হয়তো তাদের ছেলেদের সম্বন্ধে ছেলেদের একটা বিশেষ বয়সে সব মায়েদেরই এরকম ধারণা থাকে। নিউ মার্কেটের দোকানের সামনে দাঁড়িয়ে সেদিনই বুঝেছিলাম যে মার গুডবুকে বেচারি রুমার নামটা উঠতে না উঠতেই কাটা গেল। তবে এখন ব্যাপারটা সম্পূর্ণ অন্য। এখন রুমার নাম বুলবুলির নামটার বদলে প্রার্থী তালিকায় বসালে শুধু অন্য পক্ষকে হারাবার আনন্দেই মা রুমাকে হয়তো জিতিয়ে দিতে পারে, বলা যায় না। অভিজিতের বাড়ি গিয়ে যখন পৌঁছালাম তখন দেখি অনেক লোক এসে গেছেন। ফুটপাতের দুপাশে আধ মাইল লম্বা গাড়ির লাইন। অভিজিতের বাবা বললেন, এসো এসো, এত দেরি করলে কেন? মস্ত বড় ঘর, কার্পেট পাতা, মেয়ে পুরুষ সকলেই বসে আছেন। ধূপ জ্বলছে ঘরে। একটা ডিভানের উপরে গায়ক বসবেন। দুদিকে দুজোড়া তান পোড়া নিয়ে দুজন বসে আছেন। তবলচে ওস্তাদ শান্তাপ্রসাদ যথেষ্ট পরিমাণে মঘাই পান ও বেনারসি জর্দা মুখে পরে প্রথম সারিতে যেসব চেনার পরিচিত লোক আছেন তাদের সঙ্গে জবজবে গলায় কথা বলছেন পান মুখে। আসরের পরিবেশ জমজমাট, কিন্তু খাঁ সাহেব আসেননি। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, তখনও ঘরে ঢুকিনি। পেছন থেকে কে যেন এসে আমার হাত ধরল, বলল, তোমার ব্যাপারটা কি? হ্যাভেন্ট সিন ইউ সিন্স এজেস। রুমাকে বললাম, ভীষণ ব্যস্ত, পরীক্ষা। ভাবলাম জানলে রুমা কি মনে করে যে আমি ফেল করেছি, কি খারাপই না ভাববে আমাকে। পরক্ষণে মনে হলো ওর সঙ্গে আমি মিথ্যাচার করছি। তাই সঙ্গে সঙ্গে হেসে বললাম, তুমি জানো না আমি ফেল করেছি? রুমা আমার চোখের দিকে তাকালো, বলল, দাদার কাছে শুনেছি। কিন্তু এ নিয়ে তুমি এত বিচলিত কেন? আমি বললাম, বাহ, ফেল করব আর বিচলিত হব না। রুমা আবারও হাসলো। হাসলে রুমার মুখে কেমন যেন একটা স্বর্গীয় তবা ফুটে ওঠে। বলল, আমার বুদ্ধি আছে বলেই আমি মনে করি। আমার কিন্তু মনে হয় ফেল করার জন্য তুমি একটুও বিচলিত নও। তুমি বিচলিত ফেল করার কারণটা নিয়ে, নইলে ফেল করার ছেলে তো তুমি নও। আমি হাসলাম। কেন হাসলাম জানি না। বললাম, আমি যে কি তা তোমার জানার কথা নয়। তোমার দাদা যদি আমার সম্বন্ধে কোন মিথ্যে কোনো ভালো ধারণা তোমার মনে জন্মিয়ে দিয়ে থাকে তাহলে সে অপরাধ আমার নয়। রুমা আমার চোখের দিকে তাকিয়েছিল, ওর ঠোঁটের কোণে এক দ্রুজীয় হাসি ফুটে উঠেছিল। ও বলল, আমার নিজের সব ধারণাই আমার নিজের, আমার মতামত অন্য নির্ভর নয়। তারপরেই বলল, যাক, তুমি ভিতরে গিয়ে বসো, ওই তো দাদা বসে আছে। বলেই দরজার কাছে গিয়ে ডাকলো,
দাদা, এ দাদা, শোনো, এই দেখো রাজাদা এসেছে। অভিজিৎ হাত নেড়ে ডাকলো আমাকে। দেখলাম আমাদের অনেক বন্ধুরা ওখানে বসে আছে। আমি ভিতরে ঢোকার আগেই রুমা বলল, গান শুনেই চলে যেও না, কিন্তু রাজাদা, তোমার সঙ্গে অনেক গল্প আছে। আচ্ছা, দাদা কি তোমাকে বলেছে যে দাদাকে আমি গত রবিবার স্ট্রেট সেটে হারিয়েছি? তুমি কি তো আজকাল আসোই না একদম টেনিস খেলতে? কেন আসো না? ভয়ে? আমার কাছে হেরে যাবার ভয়ে? আমার খুব বলতে ইচ্ছে করলো, হেরে তো আছেই, হেরেই তো থাকি সব বিষয়ে, কিন্তু মুখে কিছু বললাম না, হাসলাম শুধু। ও আবার বলল, চলে যেও না কিন্তু। আমি বললাম, আচ্ছা। অনেকক্ষণ কেটে গেল, খাঁ সাহেবের পাত্তা নেই। তাকে আনতে গাড়ি গেছে অনেকক্ষণ। আরো প্রায় আধ ঘন্টা পর খাঁ সাহেব এলেন। দেখে মনে হলো শরীর অসুস্থ। দুজনে দুপাশে ধরে তাকে এনে ডিভানে বসালেন। খাঁ সাহেব মুখ নিচু করে বসলেন, গোফ দুটো ঝুলে রইল। মনে হলো খাঁ সাহেবের মাথাটা এক্ষুনি বুঝি কোলে ঢলে পড়ে যাবে। কানের পাশে জোড়া তানপুরা বাজছিল, অনেকক্ষণ থেকেই বেজে যাচ্ছিল। ঘরের মধ্যে যে গুঞ্জরণ উঠেছিল খাঁ সাহেবের অসুস্থতা দেখে, তা প্রায় থেমে এসেছিল। ওস্তাদ শান্তাপ্রসাদ দুবগলের নিচে দুহাত দিয়ে বসে এক দৃষ্টিতে খাঁ সাহেবের মুখের দিকে চেয়েছিলেন। এমন সময় সে মুখ নিচু করা অবস্থাতে খাঁ সাহেব যেন অন্য কোনো বিমুক্ত জগৎ থেকে বললেন, সা। কি বলবো, স্বর সপ্তকে সেই প্রথম সুরের ছয় আমার এবং উপস্থিত সকলের বুকের মধ্যে কোথায় যেন কোনো তারের সঙ্গে কোনো তারের সংযোগ ঘটে গেল। ভালো লাগায় সেই মুহূর্তে আমরা সকলেই মরে যেতে বসলাম। বুকের মধ্যে আনন্দের আলোর ফুলঝড়ি ছড়তে লাগলো। তারপর আলাপ শুরু করলেন খান সাহেব। মিঙ্গাকি টরি গাইবেন উনি। গান্ধার এমন ভাবে লাগালেন যে আমার সমস্ত মন একটা গন্ধরাজ ফুল হয়ে গেল। অনেকক্ষণ ধরে আলাপ চলল। ওখানে বসে মনে হচ্ছিল আলাপই শাস্ত্রীয় সঙ্গীতের মৃগনাভি। আলাপের মতো এমন মন্থর, এমন গায়কের হৃদয় নিংড়ানো ও শ্রোতার হৃদয় মথিত করা অনুভূতি আর কিছুই নেই। এমন সময় খাঁ সাহেব আলাপ শেষ করে তানে এলেন। তারপর তান বিস্তার করতে লাগলেন। কিছুক্ষণ পর আমার মনে হলো সুরের অনেকগুলো হলুদ হরিণ জুত বন্ধ হয়ে এই ঘরের মধ্যেই ঘুমিয়েছিল, অথচ আমরা কেউই তা জানিনি। হঠাৎ তারা ঘুম ভেঙে উঠে আমাদের মনের আমলকি বনে দারুণ এক ক্ষণিক খেলায় মেতে উঠল। কখনো বা মনে হতে লাগলো একরাশ দুধলি রাজহাঁস বালিয়ারি ছেড়ে এক সদেক চিল্কার জলে ঝাঁপিয়ে পড়ল। কখনো বা এত কষ্ট হতে লাগলো, মনে হতে লাগলো আমার বুকের মধ্যে কখন অর্ধানে বুঝি বুলবুলি মরে গেছে। ঝোলানো গোফের পাহারা ঘেরা মুখ থেকে আরেক বিশাল ওই পেটের মধ্যবর্তী নাভিমূল থেকে যে অমন পাগল করা নিখাদ নাদ বেরোতে পারে, তা এখন সামনে না বসে শুনলে কখনো জানতে পেতাম না। অনেকক্ষণ, কতক্ষণ যে অন্য এক জগতে বাস করছিলাম জানি না। স্বর্গ যদি কোথাও থেকে থাকে তাহলে এরকম কোন গায়কের সুরের সিঁড়ি বাওয়া এই পবিত্র পরজ অনুভূতিতেই আছে। দুঃখ এইটুকুই যে এর জগৎ থেকে বড় তাড়াতাড়ি নির্বাসিত হতে হয়। গান শেষ হলে গুচ্ছ গুচ্ছ মেয়ে পুরুষ ঘর থেকে বেরোতে লাগলেন। বেরিয়ে লনে এলেন। খাঁ সাহেব লনে এসে একটা বড় ইজি চেয়ারে বসলেন। রুমা বেয়ারাদের সঙ্গে মিষ্টির থালা পানের থালা নিয়ে অতিথি অভ্যাগতদের আপ্যায়ন করতে লাগলো। সবুজ লনের মধ্যে সাদা শাড়ি পরা সুন্দরী ব্যক্তিত্ব সম্পন্ন রুমাকে দারুণ দেখাচ্ছিল। মিঙ্গাকি টরির রেশ, রুমার নৈকট্য সব মিলে আমার কেমন নেশা ধরে গিয়েছিল। রুমা আমার কাছে এসে দাঁড়ালো।
হোলির ক্লাসিক্যাল ছবিতে শ্রী রাধিকার সখীরা যেভাবে ভাগের তালা হাতে করে দাঁড়িয়ে থাকতেন, রুমা তেমনি ভঙ্গিমায় আমার সামনে এসে দাঁড়ালো, মিষ্টির থালা হাতে করে। কথা বলল না কোনো, শুধু চোখ মিলে দাঁড়িয়ে রইল। আমি মাথা নাড়লাম। রুমা আদেশ করলো, বলল, একটা নাও। আমি মিষ্টি তুলে নিলাম। রুমা বলল, তুমি যেও না কিন্তু, তুমি আমাদের সঙ্গে খেয়ে তারপর যাবে। যারা শুধু গান শুনতে এসেছিলেন তারা মিষ্টি ও পান খেয়ে এক এক করে চলে গেলেন। বাকি থাকলেন ওদের বাড়ির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ কয়েকজন। রুমা আমার কাছে এসে একটু পরে বলল, বাবা, কর্তব্য শেষ হলো, চলো এবার তোমার সঙ্গে গল্প করা যাক। রুমা আমাকে নিয়ে একেবারে ওর ঘরে এসে হাজির হলো। বলল, 1 মিনিট বসো, হাতটা ধুয়ে আসি। রুমার পড়ার টেবিলে একটা বোদলেয়ারে কবিতার বই খোলা ছিল। পাশে একটা খোলা খাতায় ইংরেজিতে কি সব লিখেছে দেখলাম। খুব অবাক লাগলো যে সেই ইংরেজি লেখার মধ্যে এক জায়গায় বাংলায় লিখেছে, তুমি যে তুমি ওগো সেই তবরি, আমি মোর প্রেম দিয়ে সুথি চিরদিন। রুমা বাথরুম থেকে বেরোলে শুধালাম, কি লিখেছ খাতায়? রুমা প্রথমে অবাক হলো, তারপরেই ওর সমস্ত মুখ আরক্ত হয়ে গেল লজ্জায়। বলল, তুমি ভীষণ অসভ্য, আমার খাতা দেখলে কেন? আমি বললাম, আমি কি আর ইচ্ছে করে দেখেছি, খোলা ছিল, চোখে পড়ল। তারপরে বললাম, কিন্তু সে কে? কে সে? রুমা জানালার দিকে মুখ ফুরিয়ে বলল, বলবো না। সে কি নিজে জানে? রুমা আমার দিকে মুখ ফেরালো। এক আশ্চর্য অভিমানে ওর চোখ দুটি ছেয়ে গেল। বলল, সে জানলে দুঃখ কি আর ছিল? একটু চুপ থেকে বলল, তোমাকে একটা রেকর্ড শোনাবো। আমার এক প্রিয় সুখীর স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। তারপর আমি গেলাম লরেটোয় আর ও গেল শ্রী শিক্ষারায়ণে। কিন্তু আমরা এখনো বন্ধু আছি। নতুন রেকর্ড বেরিয়েছে। আমি ভেতরে ভেতরে উত্তেজিত হয়ে বললাম, নাম কি? রুমা কেটে কেটে নাম বলল, বুলবুলি। তারপর আমার মুখের দিকে না চেয়ে বলল, এলো না যে কেন জানি না, ওকেও আজ গান শুনতে আসতে বলেছিলাম, তুমি যে আসবে তাও বলেছিলাম। আমি অবাক হয়ে বললাম, আমার কথা ওর সঙ্গে কি হলো? রুমা বলল, দেশে তোমার একটা কবিতা বেরিয়েছিল গত সপ্তাহে, তাই নিয়ে আলোচনা হচ্ছিল। আমি বুলবুলিকে বলেছিলাম যে তোমাকে আমি বিশেষভাবে চিনি, তোমার যে আরো কত গুণ সব ফলাও করে ওকে বলেছিলাম। তোমার হাতে যে দারুণ দারুণ ব্যাকহ্যান্ড স্ট্রোকস আছে তাও। আমি বললাম, তুমি কি এ পর্যন্ত আমার টেনিসের ব্যাকহ্যান্ড স্ট্রোকস গুলাকে একমাত্র গুণ বলে জেনেছো? আমার যেসব ফোরহ্যান্ড গুণ আছে সেগুলো বুঝি কখনো চোখ চেয়ে দেখনি? রুমা বলল, তুমি বড় ইন্টারাপ্ট করো, শোনো যা বলছি। ওকে আমি বলেছিলাম যে তোমার প্রীতিধন্য আমি। বলো, ভুল করেছি, অন্যায় করেছি কোনো? আমি কি বলবো বুঝতে পারছিলাম না, চুপ করেছিলাম। রুমা আবার বলল, বুঝলে রাজাদা, ও কি একেবারে হেড ওভার হিলস। তুমি নাকি ওদের স্কুলে কি থিয়েটার করেছিলে, তার গল্পে একেবারে পাগল। তুমি তো বেশ, আমাকে কি একটা কার্ড দিতে পারতে না? আমি বললাম, তোমার মতো মেম সাহেব যে বাংলা থিয়েটার দেখতে যাবে তা আমি ভাবতেই পারিনি। ও বলল, ঠিক আছে, তবে তোমার জানা উচিত যে আমি যাই হই, আমারও একটা মন বলে জিনিস আছে। সেটা অন্য কোনো যে মেয়েরই মতোই, বুলবুলির মতোই। বাইরেরটা হয়তো আলাদা আলাদা, কিন্তু ভেতরে ভেতরে সব মেয়েরাই একরকম। আমি বললাম, জানি না। তা তুমি কি বুলবুলির কথা বলবে বলেই আমাকে ডেকেছিলে? রুমা যেন হঠাৎ ধাক্কা খেল, একটা বড় নিঃশ্বাস ফেললো। না, শুধু সেজন্যই নয়। তারপর বলল, বুলবুলির গান শোনো বলে রেকর্ড প্লেয়ারে রেকর্ডটা চাপালো। গান শেষ হলে বলল, ভালো লাগলো? আমি মুখ নিচু করেই বললাম, আমি ওর গান খালি গলাতেও শুনেছি, ও সত্যি ভালো গায়।
রুমা রেকর্ডটা যথাস্থানে তুলতে তুলতে বলল, কথাটা যথাস্থানে পৌঁছে দেব। কেমন? রুমার গলাটা হঠাৎ ভারী শোনালো। বলল, আমি যদি বুলবুলির মতো গান জানতাম তবে কি ভালোই না হতো। আমি বললাম, তুমি যে কত কিছু জানো, তোমার মতো গুণ কজন মেয়ের থাকে, গান নাইবা জানলে? রুমা বলল, না, তুমি বুঝবে না, আমার কথা তুমি বুঝবে না। বললাম, তাহলে বুঝবো না। হঠাৎ রুমা বলল, তুমি পরীক্ষায় ফেল করলে কেন? আমি রুমাকে বুঝতে পারছিলাম না। কোথায় ও নিয়ে যেতে চায় আমাকে দিয়ে কি বলিয়ে নিতে চায়? আমি বললাম, পরীক্ষার অন্য সবাই যে কারণে ফেল করে সে কারণে করেছি, পাশ করার মতো যথেষ্ট ভালো নই বলেই করেছি। রুমা বলল, আসল কারণটা তুমি এড়িয়ে যাচ্ছ। তোমার ফেল করার এটা সত্যি কারণ নয়। তুমি যদি জানোই তাহলে আর জিজ্ঞেস করছো কেন? রুমার গলায় আগুনের আঁচ লাগলো। বলল, জানি, মানে জানি বলেই তো আমার ধারণা, তবে জানাটা সত্যি না মিথ্যে তাই যাচাই করে নিচ্ছিলাম। আমি বললাম, তুমি কি ঝগড়া করবে বলে আমাকে আজ ডেকে এনেছিলে? রুমার চোখ দুটো হঠাৎ ঘুঘুর বুকের মতো নরম হয়ে গেল। ও বলল, হ্যাঁ, তুমি দেখো, তোমার সঙ্গে আমি চিরদিন ঝগড়া করব, তুমি পালাতে পারবে না কোনো ক্রমেই। আমি বললাম, না, তুমি ঝগড়া করবে না। তুমি আমার কাছে কত দামি তা তুমি জানো। তোমাকে আমি কি চোখে দেখি তুমি কখনো তা জানার চেষ্টা করেছো? বিশ্বাস করো রুমা, তোমার মতো বন্ধু আমার একজনও নেই। বন্ধু? শুধুই বন্ধু বুঝি আমি তোমার, রাজাদা, আর কিছুই নই? আমি দৃঢ় গলায় বললাম, রুমা, তুমি সব দিক থেকে আমার থেকে ভালো। আমি একটা বাজে ফেলুরে ছেলে। প্লিজ, তোমার মনে মনে অন্য কিছু কল্পনা করে নিজে কষ্ট পেও না, আমাকেও কষ্ট দিও না। বিশ্বাস করো রুমা, তোমাকে বন্ধুত্ব ছাড়া অন্য কিছু দেওয়ার কোনো ক্ষমতা আমার নেই। কোনো দিক দিয়েই আমি তোমার যোগ্য নই। রুমা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সমস্ত সুন্দর শরীর কাঁপিয়ে অদ্ভুত হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, রাজাদা, তুমি একটা ইনসিপিড ওয়ার্থলেস ছেলে। তুমি পুরুষ নও, তুমি জীবনে কখনো কোনো মেয়ের ভালোবাসা পাবে না। অন্য সবকিছু পাবে, ভালোবাসা পাবে না। আমি অনেকক্ষণ চুপ করে থেকে বললাম, আমি যা বললাম তা তোমার ভালোর জন্য। তোমার কাছে থেকে কোনো পুরুষত্বের সার্টিফিকেট আমার দরকার নেই। সার্টিফিকেট বুকে ঝোলালেই কেউ পুরুষ হয় না। জীবনের সব ক্ষেত্রেই পুরুষত্ব প্রমাণ করার জিনিস। রুমা কথা ঘুরিয়ে বলল, তুমি খেয়ে যাবে না? আমি বললাম, না, আজ নয়। রুমা রাগের গলায় বলল, তাহলে তুমি চলে যাও। বললাম, যাচ্ছি। রুমার দরজা অবধি এসে আমার পাঞ্জাবির কোনাটা চেপে ধরল। আমি অবাক হয়ে পিছনে ফিরে বললাম, ও কি? রুমা বলল, তুমি আর কখনো আমাদের বাড়িতে আসবে না, আমার সামনে আসবে না, এক মুহূর্তের জন্যও না। আমি অবাক চোখে ওর দিকে চেয়ে রইলাম। এই সময় হাত আলগা হয়ে গেল আমার পাঞ্জাবি থেকে। ঘরের মধ্যে একরাশ হলুদ আলোর মধ্যে সাদা শাড়িতে সজ্জিত একটি একলা রজনীগন্ধার মতো রুমা দাঁড়িয়েছিল। আমি সিঁড়ি বেয়ে তত্তরিয়ে নেমে এলাম। পথে বেরিয়ে ভাবছিলাম, রুমা ম্যাগনোলিয়া গ্ল্যান্ডিফ্লোরা ফুলের মতো, আমার জীবন রঙ্গন জয়ী কাঠগোলাপের। ম্যাগনোলিয়া গ্ল্যান্ডিফ্লোরার রাখার মতো ফুলদানি আমার নেই। যে মেয়ে ছোটবেলা থেকে এয়ার কন্ডিশন আবহাওয়ায় মানুষ, যে গভর্নেন্সের কাছে বড় হয়েছে, নিরবিচ্ছিন্ন সুখের একঘেয়েমিতে যে পীড়িত, তাকে সুখে রাখার মতো সামর্থ্য তো আমার কখনো হবে না। ও মহানুভব, ওর সুন্দরী নিষ্কলুষ সরল মনে ও আমাকে ভালোবেসেছে। সেটা ওর উদারতা, সেটা আমার সৌভাগ্য। কিন্তু কোনো দিক দিয়েই ওর যোগ্য নই। এ কথা মনে মনে ভালোভাবে জেনেও আমি কি করে ওর এই ভালোবাসা গ্রহণ করি? ভালোবাসা গ্রহণ করতে দোষ নেই,
কিন্তু জীবনে ওকে গ্রহণ করাটা আমার পক্ষে নিচতা হবে। ও ছেলে মানুষ। ও ছেলে মানুষের সরল মনে ও যা ভালো বলে জেনেছে তাই ও সরলভাবে চেয়েছে। তা বলে আমি জেনে শুনে ওকে ঠকাতে পারি না। তাছাড়া সত্যি বলতে কি, বুলবুলিকে দেখার আগে আমি হয়তো রুমার প্রতি আমার অনুভূতি যেমন ছিল তাকে ভালোবাসা বলে জানতাম। কিন্তু আজ আমার মতো করে আর কেউই জানে না যে ভালোবাসা অনেক গভীরতর বোধ। এ কোনো হিসাব নির্ভর নয়। এই ক্ষেত্রেই পৃথিবীর তাবৎ অ্যাকাউন্টেন্টের নিদারুণ হার। রুমার ব্যাপারে ভাবাভাবির অবকাশ আছে, কিন্তু বুলবুলির ব্যাপারে নেই। লোহা যেমন চুম্বকের দিকে স্বাভাবিক নিয়মে আকর্ষিত হয়, পূর্বে সমুদ্রের নিম্নচাপের সৃষ্টি হলে যেমন ঝড়ো হওয়া স্বভাবসিদ্ধ কারণে ওঠে, তেমনি স্বাভাবিক ও অনিবার্য কারণে আমি বুলবুলিকে ভালোবাসি। তাকে দেখলে আমার হৃৎপিণ্ড যেন স্তব্ধ হয়ে যায়। সেখানে রবিশঙ্করের সেতারের ধুম বাজতে থাকে। তার গান শুনলে আমার খিদে পিপাসা ঘুম সব চলে যায়। তাকে না দেখতে পেলে আমার কিছুই ভালো লাগে না। তার ভাবনা ছাড়া অন্য কোনো ভাবনাতে আমি এক মুহূর্তের জন্যেও মনোসংযোগ করতে পারি না। তার প্রভাব আমার উপরে সর্বনাশা। অথচ তার চেয়ে বেশি স্নিগ্ধ বিভাসিত হর্ষধ্বনি রাগের প্রভাব আর কিছুই হতে পারে না। রুমাকে আমার ভালো লাগে। আমার মনের অবসরের পরিসরের সে আমাকে এক স্নিগ্ধ আবেশে ভরিয়ে দেয়। কিন্তু বুলবুলিকে আমি না ভালোবেসে পারি না। সে আমার সমস্ত মন সর্বক্ষণ এক উদ্দাম উগ্রকালীন কামনায় ভরিয়ে দেয়। সে আমার মনের রন্ধে রন্ধে মাতঙ্গিনীর মতো ম্যারাকাস বাজায়। রুমাকে না পেলে আমি অসুখী হব, কিন্তু আমার বুলবুলিকে না পেলে আমি বাঁচব না। কোন বুদ্ধি দিয়ে আমার এই ভাবনার ব্যাখ্যা করা যাবে না, কারণ কখনো আমি বুদ্ধি নির্ভর ছিলাম না। জন্ম থেকে আমি একমাত্র ও একান্ত হৃদয় নির্ভর। সেদিন স্কুলে শুনলাম বিজুদার দাদা মানে বুলবুলির বাবা হঠাৎ মারা গেছে। ইস, বেচারে কি কষ্ট। আমি তো ভাবতেই পারি না যে আমার বাবা নেই, অথচ কষ্টের সময় ওর কাছে নিয়ে যে একটু সান্ত্বনা দেব তারও কোনো উপায় নেই। আমি তো ওর কষ্টে কষ্ট পেতে পারি, এটুকুই। দেখতে দেখতে রবীন্দ্র জন্মশতবার্ষিকী এসে গেল। অনেকদিন আগে থেকে হই হই রই রই হচ্ছে। স্কুলের পাশের বড় পার্ক জুড়ে মেলা বসলো। মঞ্চ তৈরি হলো নানা অনুষ্ঠানের জন্য। লোকে বলতে লাগলো এই দেশজোড়া শতবার্ষিকী অনুষ্ঠানের পরেই রবীন্দ্রনাথ এবং রবীন্দ্র সঙ্গীতের মৃত্যু হবে। এই নাকি শেষ উজ্জ্বলতা, প্রদীপ নিভে যাওয়ার আগে। 25শে বৈশাখ সকালবেলায় বুলবুলির গান ছিল। গান শুনতে গেলাম। ও গাইল স্বপন যদি ভাঙিলে রজনী প্রভাতে। গানটা টপ্পার কাজে ভরা। খুব 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 খুলিয়ে গাইল বুলবুলি। ও গান গাইছে হাজার লোকের মাঝে। সকালের আলো পড়েছে ওর নরম কালো চুলে, ওর প্রেমের মুখে। ক্ষণে ক্ষণে রোদের রঙের সঙ্গে ওর সুরের এবং মনের রং বদলাচ্ছে। সামনে থেকে কে একজন গান শুনে বলল, আহ হায় রে, তুমি যদি জানতে বুলবুলি, সেই মুহূর্তে গায়িকা হয়ে হাজার লোকের প্রশংসা পাওয়ার সুখ, যে সেই গায়িকার গোপন ভালোবাসা পেয়েছে, তার সেই সুখের কাছে কি অকিঞ্চিতকর। সেদিন থেকে মেলায় রোজ যেতাম, মেলায় নাগরদোলা চড়তে বা স্টল দেখতে নয়, বুলবুলিকে কোথাও না কোথাও দেখা যেতই বলে। মেলার ভিড়ে ঘুরতে ঘুরতে ভাবতাম, এ মেলায় কত লোক এসেছেন, কত নারী পুরুষ, কিন্তু কে যে কিসের টানে এসেছেন তা প্রত্যেকে নিজে ছাড়া অন্য কেউ জানে না। ইতিমধ্যে মা একদিন বললেন, শুনেছ তোমার গায়িকা শ্যামলদের বাড়ি এসেছিল গান শোনাতে। শ্যামলের সঙ্গে নাকি ওর সম্বন্ধ এসেছে। শুনে আমার মাথায় রক্ত চড়ে গেল। শ্যামল আমাদের আগের পাড়ার ছেলে, দেখতে বোকা বোকা ভাব। ওর কথা শুনলে মনে হয় রাম ছাগল কথা বলছে। বাবা বড় কন্ট্রাক্টর, নিজের লেখাপড়া মোটেও করেনি।
বাড়ি ভাড়ার পয়সায় দিব্যি আরামে দিন কাটিয়ে দেবে বোধ হয় ও সাব্যস্ত করেছিল। ও কাজ ছাকিয়ে আর্টিফিশিয়াল হাসি হাসত, সুগন্ধি পাউডার মাখত মুখে এবং মেয়েদের স্কুল কলেজের সামনে ইম্পোর্টেড ইম্পোর্টেড লেফট হ্যান্ড ড্রাইভ গাড়ি নিয়ে ঘুরত। ওর রুচি ও ভাষা জ্ঞান অদ্ভুত ছিল। ওর সঙ্গে কথা বলার চেষ্টা করেও কখনো 2 মিনিটের বেশি কথা বলতে পারেনি। বোধহয় ওর এবং আমার মনের ওয়েভলেন্থে বিস্তর ব্যবধান ছিল। ও যা বলতো আমি বুঝতাম না, আমি যা বলতে চাইতাম ও তা বুঝতো না। ওর সঙ্গে আমার কমিউনিকেশনের প্রয়োজনীয়তাও ছিল না। বুলবুলি আর জায়গা পেল না। যে আমার ভালোবাসা পেয়েছে, যাকে আমি আলাপিত না হয়েই প্রাণ মন সব সপে বসে আছি, সে আমাকে অপমান করার কি অন্য কোনো পথ খুঁজে পেল না? আমাকে মায়ের কাছে, আমাকে নিজের কাছে এমন করে ছোট করে তার কি লাভ হলো? মা ফরেন সার্ভিসের লোকের মতো মুখে আমাকে আর কিছুই বললেন না। খবরটা দেওয়াই যথেষ্ট ছিল। ভাবটা দেখো, তোমার স্বয়ংবর সভার প্রতিযোগীরা কি রকম। আমি কি করব ভেবে পেলাম না। বুলবুলিকে কাছে পেলে তার ঝুঁটিও সব পালক ছিলে ফেলতে ইচ্ছে করছিল। অথচ আমার জানার উপায় নেই যে ব্যাপারটা সত্যি ঘটেছিল কিনা, এবং এর পেছনে ওর নিজের মত এবং ইচ্ছা ছিল কতখানি, তাও খুব জানতে ইচ্ছে করছিল। যত দিন যাচ্ছিল আমি মনে মনে বুঝতে পারছিলাম, বুলবুলির বাসায় ঢুনা দিতে পারলে, তাকে আর কাঠি দিয়ে ধরতে না পারলে আমার এই জীবনে অ্যাকাউন্টেন্ট হওয়া যাবে না, কবি হওয়াও হবে না, আমার কিছুই হওয়া হবে না। বুলবুলিকে চাওয়া নিছক একজন গায়িকাকে চাওয়া নয়, একটি সুন্দরী দারুণ ফিগারের নারীর শরীরকে চাওয়া নয়। বুলবুলিকে চাওয়া মানে নিজের আয়নাকে নিজের ঘরের দেওয়ালে এনে বসানো। সে আমার দর্পণ, সে নইলে আমি মিথ্যা, প্রতিবিম্বহীন, অপরিলুপ্ত। আমি কিছু জানি না, জানতে চাই না। বুলবুলিকে আমি চাই, তাকে আমি যে কোনো মূল্যে চাই। এমন কোনো অশুভ নক্ষত্র নেই সৌরজগতে, এমন কোনো শক্তি নেই যা আমার এই পাওয়াকে মিথ্যে করতে পারে। বুলবুলি, তুমি অমল, কমল বা শ্যামলের বাড়ি গান গাও আর পেয়ারা গাছে উড়ে বেড়াও, তুমি জেনো যে তুমি আমার তুমি চিরদিন ছিলে, আছো এবং যতদিন বাঁচি আমারই থাকবে। তুমি আমার হৃদয়ে এসেছো, হৃদয়ে থাকবে। তোমার সঙ্গে কয়েকদিন তো চোখে চোখে কথা বলেছি, মুখে নাই বললাম, যা অনেক কথা দিয়ে বোঝাতে পারতাম না, যা অনেক খণ্ড উপন্যাসে বলা যেত না, তা আমার সরল বক্তব্যে ভরা নীরব চোখের ভাষাই বলেছি। আর তুমিও তো তাই বলেছো বুলবুলি। তোমাকে নিশ্চয়ই প্রকাশিত করেছে তোমার বিরক্ত ভ্রু, তোমার ভয় পাওয়া চোখ বারবার তোমাকে আমার কাছে প্রকাশিত করেছে। তুমি ধরা পড়ে গেছো আকাশের বাড়ি, আকাশের পাখি, বড় নিদারুণ ভাবে ধরা পড়ে গেছো অন্য একটি পাখির কাছে। তোমার একমাত্র মুক্তি এখন এক সুগন্ধি বন্ধনে। এই ভাবনায় তোমার দুচোখ ছটফট করে মরেছে। নীরব অব্যক্ত যৌবনের যন্ত্রণায় তুমি কেঁপে কেঁপে উঠেছ। তুমি জেনে গেছো তোমার মুক্তি নেই, এজন্য আমার কাছ থেকে তোমার মুক্তি নেই। আমিও জেনে গেছি বুলবুলি, যুবনাশ্বর সেই বিখ্যাত পংক্তির মতো জেনে গেছি যে একই অস্ত্রে হতে হবে মৃগী ও নিষাদ। আমার হঠাৎই মনে হলো ব্যাপারটার একটা হেস্তনেস্ত করা দরকার। এই হেস্তনেস্তর উপরে আমার সমস্ত ভবিষ্যৎ নির্ভর করছে। একসঙ্গে দুটো সমস্যার সমাধান করা মুশকিল। বুলবুলি আমার খাঁচায় আসবে কি আসবে না, এটার ফয়সালা করা দরকার আগে। যদি আসে তাহলে আমি পরীক্ষায় বসবো আর পাশ করব। যদি না আসে, বলে নিশ্চিতভাবে জানি, তাহলে কি হবে বলতে পারি না। পরীক্ষায় ফার্স্টও হতে পারি, অল টাইম রেকর্ডও করতে পারি অ্যাকাউন্টেন্সি পেপারে। নইলে নইলে যে কি তা আমি ভাবতেও পারি না। আমি ভাবতেও চাই না। চিঠিটা অবশেষে লিখেই ফেললাম। মোট 5 বার লিখে 5 বার ছিঁড়ে ফেলে দিতে হলো। মাথার মধ্যে এতগুলো কথা জমেছিল যে তারা সুযোগ পেয়ে কলমের উৎসমুখে একই সঙ্গে উচ্চারিত হতে চাইল। আপনারা শুনছিলেন গুতদেব গুহর লেখা উপন্যাস খেলা যখন, পর্ব 5।
পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।